সাকিব আল হাসান সে বাংলাদেশের সম্পদ ছিল খেলার জগতে। সেই সাকিব আল হাসান এই পুঁজিবাজারকে ধ্বংসের জন্য বিনিয়োগ করে, সে এখান থেকে শত শত কোটি টাকা উপার্জন করে নিয়ে বিদেশে ফুর্তি করে। আর আমরা রাস্তায় কান্না করি। এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আসে না। বর্তমান যে চেয়ারম্যানকে দিছে, এই চেয়ারম্যান এই লাইনের না, মানে এখন গাড়ি চালক না হয় যদি গাড়ি চালাবার আসে সেটা তো হবে না। আমরা কোনো অপরাধ করি নাই, ক্ষুদ্র বিনিয়োগকারী বিনিয়োগ করে কেন কোম্পানিগুলোকে আকস্মিকভাবে জেনে নেওয়া হয়? আমরা আমাদের সর্বস্ব বিনিয়োগ এখানে হারিয়ে ফেলেছি। প্রতিটা বিনিয়োগকারী আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অদূরদৃষ্টিতার কারণে তারা আজকে ফকির করে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীকে। তারা একের পর এক বড় বিনিয়োগকারীদের পক্ষ নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধ্বংস করে দিচ্ছে। তারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে প্রতি মুহূর্তে শেয়ার কেনার সুযোগ করে দিচ্ছে। তারা এক এক সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তর পক্ষে তারা এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আসে না, তার সেই সিদ্ধান্তগুলো পক্ষে আসে বাংলাদেশের যে 400 কোম্পানি আছে লিস্টেড, সেই 400 কোম্পানির এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমরা কোনো অপরাধ করি নাই, ক্ষুদ্র বিনিয়োগকারী বিনিয়োগ করে কেন কোম্পানিগুলোকে আকস্মিকভাবে জেনে নেওয়া হয়? সেই জেনে নিলে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, কোনো বিনিয়োগকারী ছাড়া কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না। আইন অমান্য করে কোম্পানি, ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়। আমরা রাস্তায় নামি কেন? একটু এবার বলি, বিভিন্ন কোম্পানি আইন অমান্য করে, এটা নোটিশ দেওয়ার পরও ওই শেয়ারটা বেশি বাড়ে, এখানে কি বিনিয়োগকারীদের দায় দেখছেন? এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর কোনো দায় থাকে না, এখানে বড় বিনিয়োগকারী থাকে। আমার সিনিয়র সভাপতি বলে গেছে ব্যক্তি বিশেষের নাম, এদের দায় দায়িত্ব একমাত্র বলা যায় যারা সরকারের পক্ষে, আবুল খায়ের হিরো, বলা যায় সাইদুর রহমান সাহেব, বলা যায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। শিবলি সাহেবের নিজের অ্যাকাউন্ট আছে, আপনারা তদন্ত করে দেখেন, শিবলি সাহেবের পরিবারের অ্যাকাউন্ট আছে, তার বিনিয়োগ আছে। সে রবির মতো কোম্পানি 323 কোটি শেয়ার কিভাবে ছাড়ে? যেই পুঁজিবাজারের 500 কোটি টাকার ক্যাপিটাল নাই, বিনিয়োগ করার কোনো সক্ষমতা নাই, বাইব্যাক আইন নাই, উনি রবির মতো শেয়ার মার্কেটে ছেড়ে দিয়ে ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করে। সাকিব আল হাসান সে বাংলাদেশের সম্পদ ছিল খেলার জগতে। সেই সাকিব আল হাসান এই পুঁজিবাজারকে ধ্বংসের জন্য বিনিয়োগ করে এবং তার একের পর এক মামলা হয়। কেন মামলা হয়? সে এখান থেকে শত শত কোটি টাকা উপার্জন করে নিয়ে বিদেশে ফুর্তি করে। আর আমরা রাস্তায় কান্না করি। আমাদের দিকে প্রশাসন বলে আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে এলাম? আমরা দাঁড়াইতে চাই আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে। প্রতিটা বিনিয়োগকারীর পক্ষ হয়ে আমরা রাস্তায় থাকতে চাই। বর্তমান যে চেয়ারম্যানকে দিছে, এই চেয়ারম্যান এই লাইনের না, মানে এখন গাড়ি চালক না হয় যদি গাড়ি চালাবার আসে সেটা তো হবে না। উনি আসার পর প্রত্যেকটা বিনিয়োগকারীর এত পরিমাণ লস হয়েছে, যার 2 কোটি টাকা আছে তার 20 লাখ টাকায় চলে আসছে। আর এখানে যারা বিনিয়োগকারী আছে সবাই শিক্ষিত, ব্যাংকার, চাকরিজীবী, এখানে কোনো রিক্সাওয়ালা বিনিয়োগকারী নাই। না থাকার কারণে এরা লজ্জার কারণে মাঠে নামে না এই কারণে এমনিতে সর্বস্ব হারাইছে। আবার যদি ক্যামেরায় দেখে, ছবিতে দেখে, তাহলে আত্মীয় স্বজন দেখবে, কবে যে ও না হ্যান ছিল ত্যান ছিল। পরে মনে করেন যে ইজ্জতের একটা ব্যাপার আছে, বাসায় জেনে যাবে, ফ্যামিলি জেনে যাবে, আত্মীয় স্বজন সবাই জেনে যাবে, যার কারণে এখানে কেউই আসতে চায় না। কিন্তু প্রত্যেকটা বিনিয়োগকারী এখানে শিক্ষিত লোক, যে ব্যাংক চাকরির পাশাপাশি, মানে একজন চাকরিজীবী তো আর মরিচের ব্যবসা করতে পারে না, কাঁচামালের ব্যবসা করতে পারে না, তারা এই শেয়ার বাজারে কিছু ইনভেস্ট করে। কিন্তু এমনভাবে শেয়ারের দাম ফালাইছে, এই বর্তমান চেয়ারম্যান যোগ্য না। কারণ এই ভদ্রলোক এইটা সম্বন্ধে তার অভিজ্ঞতা নাই। মানে এখন গাড়ি চালকে মনে করেন আপনি চালাবার দিচ্ছেন, মনে করেন ডিএসসি চালাইতে দিচ্ছেন, এটা কি হয়? আর এই সামনে শাকিল রিজভি নামে একটা হাউস আছে, বড় বড় যারা আছে ডিএসসির পরিচালক, তারা মার্কেটটা ফালাইয়া তাদের অনেক ফান্ড থাকে, নিচে মাল কেনে, কিন্তু এর ভিতর ফোর সেল দিয়ে সমস্ত বিনিয়োগকারী একদম নিঃস্ব, পূর্ণাঙ্গ নিঃস্ব, মানে কোনোভাবেই কারো কিচ্ছু নাই, একবারে নিঃস্ব। কিন্তু এরা একটা কারণেই নামতে পারে না, এরা শিক্ষিত মানুষ, আপনার ফ্যামিলি দেখবে, এই ফ্যামিলি দেখবে দেখে এরা নামতে পারে না। কিন্তু এইরকম করতে প্রত্যেকটা হাউস কি করে, একটার এগেনস্টে লোন দেয়, লোন দিয়ে সেই শেয়ারটা তুলে পুরো ফোরসেল করে দেয়, পুরো ফোরসেল করে দেয়। মানে হাউসগুলো তারা লোন দিয়ে 1 লাখের এগেনস্টে আর 1 লাখ টাকা লোন দিয়ে ওই শেয়ারটার দাম যখন কমে তখন ওই শেয়ার মনে করেন যে আবার তারাই নিজেরাই মাইরে কিনে নেয়। এই মুহূর্তে ট্রেড বন্ধ করার কথা বলেন, এই মুহূর্তে ট্রেড বন্ধ রেখে চেয়ারম্যান মহোদয়ের আরো ভালোভাবে আনা দরকার। কারণ হ্যাঁ, ট্রেড বন্ধ রাখলে সুবিধা হয়, এই কারণে উনি হঠকারী ডিসিশন গত কয়েকদিন আগে 27টা জেডে পাঠাইছে, তারপরে কালকে পাঠাইছে 2টা, আবার আজকেই আবার সেটা চেঞ্জ করে এতে করে নিয়ে আসছে। আবার
আজকে আবার মনে করেন সোনালী পেপারস নামে একটা পেপারস 100% স্টক ডিভিডেন্ড দিছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এদের জেডে পাঠাইছে। মানে যখন খুশি তখন উনি মানে এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই, একজন অযোগ্য লোক, একজন অযোগ্য কমে মানে চেয়ারম্যানে দিয়ে তো এইগুলো হবে না, কারণ ওনার তো এই সম্বন্ধে অভিজ্ঞতা থাকবে। আপনি যেমন জার্নালিস্ট, আপনার নিউজ করার একটা অভিজ্ঞতা আছে, মানে আপনাকে না দিয়ে কোনো রিক্সা লাগ দিলে সে নিউজ করতে পারবে? এই যে আপনি তার অযোগ্যতা, তিনি বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ নিয়েও তিনি নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যাকে দিচ্ছেন তারা দায়িত্ব নিচ্ছেন না। এখানে কি আপনি সমন্বয়হীনতার কোনো ধরনের অভাব দেখছেন বর্তমান কমিশনে? তা তো অবশ্যই আছে, কারণ আপনি হার্বাল ইউনিভার্সিটি থেকে পাশ করলেই আপনাকে যদি মনে করেন যে 24-এর মনে করেন যে চিফ নিউজ এডিটর বানা দেয়, আপনি তো পারবেন না, আপনার অভিজ্ঞতা নাই, আপনার কোনো অভিজ্ঞতা নাই। আমাদের বন্ধু বান্ধব মনে করেন সব উচ্চ লেভেল। এখন এই বিনিয়োগকারীদের মূল বিষয় হলো টেট বন্ধ রাখুক, উনি হটকারী ডিসিশন প্রতিদিন নিচ্ছে, এই হটকারী ডিসিশন বন্ধ করুক। আজ সকালেও 2টা জেটে পাঠা দিছে, আবার একটাকে ব্যাক করে নিয়ে আসছে। মানে যখন মনে হচ্ছে তখন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মনে করছে। হ্যাঁ, উনি যোগ্য না, উনি যোগ্য না। উনি হার্বাল ইউনিভার্সিটি থেকে পাশ করতে পারে, হার্বাল ইউনিভার্সিটি থেকে পাশ করতে পারলে পরে যে শেয়ার মার্কেট সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে তা নাই, উনি অবশ্যই অযোগ্য। ওকে, থ্যাংক ইউ।